শক্তিশালী বিরোধী দল না থাকলে প্রশ্নবিদ্ধ হতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিদেশিদের কাছে নালিশ ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই বললেন কাদের। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য ফখরুলের। গণফোরামের এমপিদের সংসদে যাওয়ার ইঙ্গিত ডক্টর কামালের। দল পুনর্গঠনের পরই আন্দোলনের পরামর্শ বিএনপির তৃণমূল নেতাদের। এবং জননন্দিত রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় সংসদ প্লাজায়, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে বনানীতে দাফন কাল। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। গেল 10 বছরের মতো আসছে নতুন সরকার ব্যবস্থা, থাকছে না কোনো শক্তিশালী বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি গণতন্ত্রের পাশাপাশি প্রশ্নবিদ্ধ করতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎকেও। তবে দায়বদ্ধতার জায়গায় যদি সরকার ঠিক থাকে তাহলে শঙ্কার কোনো কারণ থাকবে না বলে মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। কেবল সরকারি দল বলে নয়, যে কোনো দলের ভুল ভ্রান্তি দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বিরোধী দল। রাজনৈতিক ধারায় যা নিয়ামক হিসেবে কাজ করে দেশে গণতান্ত্রিক ধারা টিকে রাখার। কিন্তু দেশের রাজনীতিতে এমন বিরোধী দল ছিল না গেল 10 বছরে। শ্রদ্ধচিত্তে শপথ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একক গরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ, যেখানে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তাদের শরিক জাতীয় পার্টি। এবারও সংসদে বিরোধী দল হিসেবে থাকছে তারা। মহাজোটের হয়ে নির্বাচন করার পাশাপাশি অতীতে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকায় প্রশ্ন উঠেছে, এবার বিরোধী দল হিসেবে কতটা শক্তিশালী হবে তারা। যেহেতু সবাই মহাজোটের অংশ ছিল, সেই বিশাল নির্বাচন বিজয়ের ঘোটের তারা অংশ, তো সেই হলে একটা কৃতজ্ঞতা বোধ থাকাটাই স্বাভাবিক। অতএব একটা সীমিত বিরোধিতা থাকবে। এই সীমিত বিরোধিতাটা যথেষ্ট কিনা সেটা দেখতে হবে। যদি বিরোধী দল না থাকে, সরকারের একপাক্ষিক সিদ্ধান্ত হয়, সেদিক থেকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। বাংলাদেশের ক্ষেত্রে সমস্যার বড় কারণটি হচ্ছে এখনো পর্যন্ত দল এবং সরকার পৃথক নয়, একাকার। তবে তারা বলছেন, গতানুগতিক ধারা থেকে যদি সরকার বেরিয়ে আসতে পারে বা শতভাগ দায়িত্ব নিয়ে দেশ চালাতে সক্ষম হয়, তাহলেই টিকে থাকবে গণতান্ত্রিক ধারা। সরকার যদি নিজস্ব দায়বদ্ধতা থেকে গণতান্ত্রিক নিয়ম কানুন মেনে চলে, তখন কিন্তু পরিস্থিতি গণতান্ত্রিক হতে বাধ্য। বিজয় বেড়েছে, পরিসর কমেছে, তো সেই পরিসরে তারা ওনাদেরকে পুরোটাই 100% দায়িত্ব নিয়ে এখন দেশ চালাতে হবে। আগে কিছুটা হলেও অন্যদের ঘাড়ে চাপানো যেত, এখন কার ঘাড়ে চাপানো যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তত নিজের স্বার্থে সরকারের উচিত দলের অপরাধীদের লাগাম টেনে বিরোধীদের সুযোগ করে দেয়া। কারণ হিসেবে তারা বলছেন, সত্যিকারের বিরোধী দলের অভাবে বেপরোয়া হয়ে উঠতে পারেন সরকারি দলের নেতাকর্মীরা। ইংরেজিতে একটা কথা আছে, পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। বিএনপি আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে এখন কূটনীতিকদের কাছে নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নেই। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুলও একজন ব্যর্থ রাজনীতিক। তিনি বিদেশিদের কাছে অসংলগ্ন কথা বলেছেন। জনগণই নির্বাচনে জয়ের মূল শক্তি জানিয়ে দেশবাসীকে আওয়ামী লীগের পাশে থাকার জন্য সাধুবাদ জানান ওবায়দুল কাদের। দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে, তো সেটা তাদের পুরনো অভ্যাস। আর মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সম্মান।
একদলীয় শাসন ব্যবস্থার কারণে দেশ অন্ধকার যুগের দিকে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে যান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর খোঁজ খবর নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে ও পরে সহিংসতার মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আসম আব্দুর রব সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই সময় তার সঙ্গে ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো, একটা অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার তাদের যে নীলনকশা, সেই নীলনকশা বাস্তবায়িত করার দিকেই তারা এগিয়ে গেল। এদিকে গণধর্ষণের শিকার গৃহবধূর চিকিৎসার ব্যয়, পরিবারের পুনর্বাসন ও আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ সময় একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়। গত 30 ডিসেম্বর রাতে গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এই ঘটনায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হত্যার পরও আমরা আইনের সুষ্ঠু নির্বাচন খেয়াল খুশির বিষয় না, সংবিধানের অধিকার। সরকার একের পর এক সংবিধান লঙ্ঘন করে গুরুতর সংকট সৃষ্টি করছে, এতে সবাই উদ্বিগ্ন। এমন কথা বললেন ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর তোপখানায় গণফোরামের বর্ধিত সভা শেষে তিনি এসব কথা বলেন। 30 ডিসেম্বর নির্বাচিত কেউই জনপ্রতিনিধি নয় এমন দাবি করে নির্বাচন প্রত্যাখ্যান করে গণফোরাম। এ সময় ডক্টর কামাল জানান, গণফোরামে নির্বাচিত এমপিদের সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলীয় ফোরাম, তবে সেটা ইতিবাচক হবে বলে ইঙ্গিত দেন তিনি। সরকার একটার পর একটা সংবিধানের বিধানগুলোকে ভঙ্গ করে যাচ্ছে। একে তো নির্বাচিত সরকার না, এই নিয়ে তো প্রশ্ন ওঠে। তারপরে যে দায়িত্ব পালন করে সেটা সংবিধানের অমান্য করে গুরুতর একটা সংকট সৃষ্টি হয়, সে ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন। সেটা যেহেতু আমাদের এটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, আমি যতটুকু বলতে পেরেছি সিদ্ধান্ত আগে সেটা ইতিবাচকের মধ্যে আপনি পেয়ে গেছেন। সিদ্ধান্ত সাপেক্ষ এটা। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ব্যাপক ভরাডুবির পর দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও অনিশ্চয়তা। এই অবস্থায় সামনের দিনে দল পুনর্গঠন ও পরিকল্পনা ঠিক করে আন্দোলনে যাওয়ার উপর জোর দেন দলটির সিনিয়র নেতারা। এদিকে আওয়ামী লীগের মতে সংসদে না থাকলে ভবিষ্যতে একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি। রিপোর্ট করছেন এহতেরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ফলাফল প্রত্যাখ্যান করে শপথ নেননি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের 7 সংসদ সদস্য। শপথের দিন পুনরায় নির্বাচনের দাবিতে ইসির কাছে স্মারকলিপি দেয় সরকার বিরোধী জোটটি। তবে বিএনপি শপথের বিপক্ষে থাকলেও দলটির একটি অংশ সংসদে যোগ দেওয়ার পক্ষে। তারা বলছেন, এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে ভবিষ্যতে দল ক্ষতিগ্রস্ত হয়। তারা মনে করেন, সংসদের ভিতরে বাইরে সরব থেকেই দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করতে হবে। সেই সঙ্গে দল গুছিয়ে আগামীতে আন্দোলনে যাবার পক্ষেও মত দেন এই নেতা। আমাদের আন্দোলন এমনভাবে আসবে যে এটাকে যে বৃহৎ আকার আন্দোলন না করতে পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি মনে করি এটা সম্ভব, তবে কৌশলগত আন্দোলন। সংসদে যেতে হলে আগে কাজগুলো আগে করতে হবে। আগের কাজগুলো এগুলো করার পরে শপথ আরো সময় আসছে, 90 দিন পর সময় শেষ হয়ে যাবে। কিন্তু মিটারে আমরা আরো কিছু কাজ সংগঠনমূলক গঠনতন্ত্রমূলক কাজগুলো করতে পারি, তাহলে এগোতে পারবো। এদিকে আওয়ামী লীগ মনে করে ঐক্যফ্রন্টের 7 বিজয়ী প্রার্থীর সংসদে থাকা না থাকার সিদ্ধান্ত জোটের। তবে বিএনপি সংসদে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। ভোটে অংশগ্রহণ করেছি, এটা জনগণ যাকে ভোট দিয়েছে নির্বাচিত হয়েছে। তাদের যারা নির্বাচিত হয়েছে জনরায়ের প্রতি সম্মান দেখে তাদের সংসদে যাওয়া উচিত বলে আমি মনে করি। যদি তারা না যায় তাহলে ভবিষ্যতের নির্বাচনী পলিটিক্সে তাদের পরিণাম আরো ভয়াবহ হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনের মধ্যে 288টিতে জয় পেয়েছে মহাজোট। অন্যদিকে 7টি আসনে জয় পায় ঐক্যফ্রন্ট। এহতেরামুল হক, RTV, ঢাকা।
ব্যাংকক থেকে দেশে ফিরল জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নিথর দেহ। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন আসার পর নিয়ে যাওয়া হয় বেইলি রোডের বাসভবনে। সেখানে নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা শেষে সিএমএইচের হিমঘরে রাখা হয় কফিন। রবিবার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হবে। এহতেরামুল হকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফা রাইসি। রাজনীতির মাঠে কখনো হার না মানলেও ফুসফুসে ক্যান্সারের কাছে হার মেনেছেন দেশের ব্যতিক্রমধর্মী সৎ ও নির্লোভ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সহ তার দল যখন বিশাল জয় নিয়ে নতুন সরকার গঠনের পথে, ঠিক তখনই সবাইকে অশ্রুসিক্ত করে চিরবিদায় নেন আওয়ামী লীগের দুইবারের এই সাবেক সাধারণ সম্পাদক। বিমানবন্দরে দলের সিনিয়র নেতাদের নিয়ে তার মরদেহ গ্রহণ করেন বর্তমান সাধারণ সম্পাদক। শুধু আমাদের দল নয়, দলের বাইরেও তার সুনাম ছিল সর্বব্যাপী। তিনি একজন কমিটেড লিডার ছিলেন। শুধু সহকর্মী নয়, সৈয়দ আশরাফ ছিল আমার ছোট ভাইয়ের মতো। আজকে আমার মনে হচ্ছে আমার আপন এক ভাইকে হারালাম। বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বেইলি রোডের সরকারি বাসভবনে। প্রিয় নেতার মৃত্যুতে ব্যথিত হাজারো মানুষ এক নজর দেখতে ভিড় জমান সেখানে। তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। সুন্দর ভালো মানুষ চলে গেল, তার কোনো শত্রু ছিল না, তার সঙ্গে কারো শত্রুতাও ছিল না। এত একটা পবিত্র জীবন যাপন করে গেছে। খুবই তার অভাবটা খুবই বোঝা যাবে, খুবই ফিল করা যাবে। দলের দুঃসময়ে নেত্রী যখন কারাগারে, তখন যেভাবে তিনি সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, সেটি আমাদের দলের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে আমি মনে করি। দলমত নির্বিশেষে সবাই বলছে যে সৈয়দ আশরাফুল ইসলাম একজন সজ্জন, পরিচ্ছন্ন এবং সৎ রাজনীতিবিদ ছিলেন। আমার মনে করি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ আমরা যারা আছি, আমরা সবাই যাতে সৈয়দ আশরাফুল ইসলামের মতো হতে পারি, তাকে অনুকরণ এবং অনুসরণ করতে পারি। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, তো দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আল্লাহ ওনাকে যেন এই বেহেশত নসিব করেন। তো দেশবাসী সবাই জানেন ওনার সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম। আশরাফ ভাই সুস্থ ধারার রাজনীতির প্রবাদ পুরুষ, সজ্জন, সৎ মানুষ। এদেশের রাজনীতির ইতিহাসে আশরাফ ভাই চিরদিন সমুজ্জ্বল থাকবেন। আশরাফ ভাই আমাদের জাতীয় নেতা, ওনার মতো এরকম নেতা আমরা আবার পাবো কিনা এটা সন্দেহ। রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা হবে। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এরপর হেলিকপ্টার যোগে মরদেহ নেওয়া হবে কিশোরগঞ্জে। দুপুর 12টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা এবং দুপুর 2টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে তৃতীয় জানাজা হবে। সেখান থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরিয়ে এনে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে 5 বারের নির্বাচিত এই সংসদ সদস্যকে। রাতে মরদেহ রাখা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে। ব্যাংককের একটি হাসপাতালে 3 জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের প্রথম মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার অনুরোধ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে এরশাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। বিএনপি সরকারের সময় নোয়াখালীর সেনবাগের কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে নোয়াখালী 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম সেনবাগকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে নিজের সংসদীয় এলাকার সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। সকালে রাজধানীর কারওয়ান বাজারে RTV কার্যালয় পরিদর্শনে এসে এই আশাবাদ ব্যক্ত করেন RTV চেয়ারম্যান মোর্শেদ আলম MP। এ সময় নিজের সংসদীয় এলাকার রাস্তাঘাট উন্নয়ন সহ শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।
এর আগে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ডেপুটি হেড অফ নিউজ মামুনুর রহমান সহ আরটিভি পরিবারের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করছি আমি, মানুষ ভোট দিছে। 40 বছর আওয়ামী লীগ এমপি ছিল না, যারা জনাবদিন ফারুক ছিল 20 বছর, সে এমন কোনো কাজে করে নাই। তো মানুষের আশা সেনবাগকে সুন্দরভাবে গড়ে তোলা। আমারও আশা সকল রকম অবকাঠামোগত যত কাজগুলি আছে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বিদ্যুৎ 94% হয়ে গেছে। উন্নয়নের ছোঁয়া কিন্তু সেনবাগও লাগছে এবং এই 5 বছরে কিন্তু বাংলাদেশ আরো অনেক উন্নতি করবে, আরো অনেক ডেভেলপ করবে। চেষ্টা করবে ইনশাল্লাহ আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করা, আইন শৃঙ্খলা ঠিক রাখা, মাদক মুক্ত সেনবাগ গড়ে তোলা। 40% কমাইতে পারছি, তা আশা করি এবার পুরা নির্মূল করবে। আর সেনবাগের অসমাপ্ত কাজগুলি সবগুলি ইনশাল্লাহ আমি শেষ করব। সেনবাগের মানুষের সুখ দুঃখের সাথে আমি থেকে কাজ করে যাব। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন জেলায়। চাঁপাইনবাবগঞ্জে গত 1 সপ্তাহ ধরে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এর সঙ্গে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত 1 সপ্তাহে শীতজনিত রোগ নিয়ে প্রায় 300 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামেও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দুপুরের পর সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে শীতের প্রকোপ আরও বাড়তে থাকে। আগুন জ্বালিয়ে দুর্ভোগ কমানোর চেষ্টা করছেন অনেকেই। অত্যাধিক ঠান্ডার কারণে বড় বীজতলা ও আলু খেতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। গেল 30 ডিসেম্বর নোয়াখালী সুবর্ণচরের ভোট দেয়াকে কেন্দ্র করে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আটক 7 জনের প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করেছেন পুলিশ। বিষয়টি আমলে নিয়ে আগামীকাল শুনানির দিন ধার্য করেছে আদালত। এর আগে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তারকৃত 7 জনকে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জানায়, আটককৃত রুহুল আমিন, সোহেল, জসিম, বুলু, বেসু, বাসু ও স্বপনকে আদালতে হাজির করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা জানতে এই আবেদন করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে কাল রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করছে। রাজধানী চকবাজারে আগুনে পুড়ে যাওয়া প্লাস্টিক কারখানা মালিকদের খোঁজ খবর নেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে আসেন তিনি। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত সময়ের মধ্যে লালবাগ থেকে কারখানাগুলো শিল্পনগরীতে স্থানান্তরে সরকারের কাছে দাবি জানান তিনি। সম্প্রতি রাজধানীর চকবাজারের পশ্চিম ইসলামবাগে আগুনে পুড়ে যায় 12টি বাড়ি ও বেশ কয়েকটি প্লাস্টিক কারখানা। এই ইন্ডাস্ট্রিগুলি রিলোকেট করার জন্য সরকার আমাদের সাথে এমইউ করেছেন, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সাথে একটাকে পাশও করেছেন, কিন্তু বিসিক এত বেশি স্লো, যার কারণে এটি সম্ভব হয় নাই। সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, অচিরেই যেন প্লাস্টিক শিল্পনগরী বাস্তবায়নের ব্যবস্থা করেন। সংবাদ শেষ করব চীনের স্টোন ফরেস্টের খবর দিয়ে। বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ চীনের ইউনান প্রদেশের কুনমিং এর স্টোন ফরেস্ট বা পাথরের অরণ্য। শত বছর ধরে সাগরের তলদেশে জমা হওয়া লাইমস্টোন ভৌগোলিক পরিবর্তনের কারণে উঠে আসে পৃথিবীর বুকে, জন্ম নেয় স্টোন ফরেস্ট। বিশ্বের একমাত্র পাথরের বনটিকে 2007 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে ইউনেস্কো। স্টোন ফরেস্ট ঘুরে এসে রিপোর্ট করছেন আতিকা রহমান। চীনের ইউনান প্রদেশের চিরবসন্তের শহর কুনমিং। কুনমিং থেকে 85 কিলোমিটার দূরে শিলিন শহরে রয়েছে এক বিস্ময়কর স্টোন ফরেস্ট বা পাথরের অরণ্য। বনের পুরো এলাকা জুড়ে কয়েক হাজার পাথরের পাহাড়। এই বনে পাতায় ছেয়ে থাকা সবুজের পরিবর্তে বিশাল পাথরের বৃক্ষ। এ যেন রূপকথার রাজ্য। স্টোন ফরেস্ট সত্যি অসাধারণ মায়াবী একটি জায়গা। এখানে 12 মাসই বসন্ত থাকে। পাথরের পাশাপাশি এই ফরেস্টের সবুজ প্রকৃতি এবং লেক ভীষণ ভালো লেগেছে। পাথরের অভূতপূর্ব সব কারুকার্য ও ফরেস্টের মধ্যে থাকা অপূর্ব লেকের টানে এখানে ছুটে আসেন নানা দেশের পর্যটক। চীনের কবি সাহিত্যিক ও দার্শনিকদের তীর্থস্থানও বলা হয় স্টোন ফরেস্টকে।
আমি কোরিয়া থেকে এসেছি ঘুরতে, ভীষণ ভালো লাগছে। আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি, কিন্তু এমন পাথরের বন পরিবেশ দেখিনি। অপূর্ব। স্টোন ফরেস্টে আসলে অন্য জগতে হারিয়ে যাই। নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার দেশে এত সুন্দর জায়গা আছে। এখানে আসলে অনেক গান কবিতা লিখতে ইচ্ছে করে। এই পাথরের বনের কল্পকাহিনী আমাকে ভীষণভাবে রোমাঞ্চিত করে। ফরেস্ট কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী পাথরের অরণ্যের এই অবস্থা হয়েছে 270 মিলিয়ন বছর আগে। সে সময় হয়তো এখানে বড় ভূমিকম্প হয়েছিল। এরপর সাগরের তলদেশ থেকে বেরিয়ে আসে লক্ষ বছরের পুরনো বৈচিত্র্যময় বিরল পাথরের পাহাড়। বাংলাদেশ থেকে যাওয়া ট্যুরিস্টরাও স্টোন ফরেস্টের সৌন্দর্যে বিমোহিত হন। আমার কাছে অনেক ভালো লাগছে এটা দেখতে, এবং বাংলাদেশের লোকজন আরও কুমিংয়ে আসা উচিত এই ন্যাচারাল ভিউ দেখার জন্য। আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, মানে এই ধরনের ভিউ তো আসলে দেশে দেখা যায় না। স্টোন ফরেস্টের প্রতি বছর নিজস্ব সংস্কৃতির নানা অনুষ্ঠানের আয়োজন করে ইউনানের আদিবাসীরা। বিশ্বের অন্যতম হেরিটেজ কুনমিংয়ের স্টোন ফরেস্ট। চায়নার এই পর্যটন কেন্দ্রে হাজার হাজার পর্যটক প্রতিদিন আসছে। বাংলাদেশের একটি দল এসেও অভিভূত হয়েছেন এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে। তারা বলছেন এমন অপরূপ সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। আতিকা রহমান, RTV, কুনমিং, চায়না। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শক্তিশালী বিরোধী দল না থাকলে প্রশ্নবিদ্ধ হতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিদেশিদের কাছে নালিশ ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই বললেন কাদের। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য ফখরুলের। গণফোরামের এমপিদের সংসদে যাওয়ার ইঙ্গিত ডক্টর কামালের। দল পুনর্গঠনের পরই আন্দোলনের পরামর্শ বিএনপির তৃণমূল নেতাদের। এবং জননন্দিত রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় সংসদ প্লাজায় কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে বনানীতে দাফন কাল। রাতের সংবাদ এই পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাই।